যে কোনো মুভি মূলত বিভিন্ন ঘটনার উপর বেস করেই তৈরি করা হয়। এই মুভিও এর ব্যতিক্রম নয়। অতিরিক্ত লোভের কারণে মানুষ অনেক নিষ্ঠুর কাজ করে ফেলে। এই মুভির কাহিনী তৈরি করা হয়েছে মূলত রাজপরিবারের ভিতরে সিংহাসন পাওয়ার জন্য তারা নিজের আপন রক্তের সাথে ধোঁকাবাজির যে খেলা খেলে তার উপর বেস করে মুভিটি তৈরি করা হয়েছে। তো আর কিছু না বলে মুভির মূল গল্পে যাওয়া যাক। হাই, দিস ইজ ইরিনা এন্ড ইউ আর ওয়াচিং ইরিনাস ওয়ার্ল্ড। আর আজকের মুভি দ্য পয়জন অ্যাট দ্য ইস্ট প্লেস। তো মুভি শুরুতেই দেখি কয়েকজন সৈনিক খাবার খেতে খেতে বলছে শিয়া রাজ্য রাজাকে হারিয়ে দিয়েছি এবং রাজা তাদের সাথে সন্ধি করতে চাইছে, আর সবকিছু সম্ভব হয়েছে সেনাপতি লিউ এর জন্য। কিন্তু হঠাৎ করে বাহির থেকে শব্দ শুনে সেনাপতি গিয়ে দেখে সেখানে আগুন জ্বলছে। আর এরপরই দৃশ্য পরিবর্তন হলে আমরা দ্বিতীয় যুবরাজকে দেখি সে হাঁটতে হাঁটতে হঠাৎ মাটিতে পড়ে যায়। সবাই ধরে তাকে তার ঘরে বিছানায় শোয়াতে গেলে সে লংজং জিউ এর নাম বলে অজ্ঞান হয়ে যায়। রাজকবিরাজ তাকে দেখে বলে যুবরাজকে কেউ বিষ দিয়েছে। মহারাজা রাজপুতকে বলেন যে কোনো উপায়ই হোক যুবরাজকে যেন সুস্থ করে তোলেন, তা না হলে রাজকবিরাজের বংশ নির্বংশ করে দিবেন। তখন রাজকবিরাজ মহারাজাকে বলেন আমার অষ্টম সন্তান খুব ভালো কবিরাজ, সে যুবরাজকে সুস্থ করতে পারবে। এর মধ্যে মিস লিউপেচুন, যে ছিল সেনাপতি লিউ এর একমাত্র মেয়ে ও যুবরাজের শিক্ষিকা এবং এই মুভির মেন নায়িকা, সে গিয়ে রাজকবিরাজের অষ্টম ছেলে লংজং জিউকে তুলে নিয়ে আসেন তার সহকারী সহ। এতে মহারাজা লিউপেচুনের উপর খুশি হয়ে সরকারি চাকরি, 1000 বিঘা জমি, 1000 স্বর্ণ মুদ্রা ও স্বর্ণপদকও দিয়ে দেয়। লিউপেচুন এসবের জন্য মহারাজাকে ধন্যবাদ জানাতে গেলে মহারাজা লিউপেচুনকে পরামর্শ দেয় যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নিতে। এর মধ্যেই লংজং জিউ এর জ্ঞান ফিরে আসে। তার বাবা জানায় যুবরাজ তোমাকে ডাকার কথা বলেছেন, তাড়াতাড়ি যুবরাজকে বাঁচাও। লংজং জিউ তার বাবার কাছ থেকে এর জন্য 3000 মুদ্রা দাবি করে আর তার সহকারীর জন্য 500 মুদ্রা দিতে রাজি থাকলেই যুবরাজের চিকিৎসা করবে। তার বাবাও বিপদে পড়ে শর্ত মেনে নেয়। লংজং ও চিকিৎসা শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই যুবরাজের জ্ঞান ফিরে আসে। লংজং জিউ এর কাছে তার সহকারী জিজ্ঞেস করে যুবরাজকে কি বিষ দেওয়া হয়েছে। তখন লংজং বলে মনে হয় গোল্ড স্টোন বিষ। এরপরই দৃশ্য পরিবর্তন হয়ে এক মনোরম সৌন্দর্য ভরা জায়গায় এক মুখোশ পরা লোক এসে যুবরাজের কাছে তার প্রণাম জানায়। এই যুবরাজ হলো তান বংশের প্রথম যুবরাজ সিং। তার সাথেই মুখোশ পরা লোকটি হলো সেনাপতি লিউ, যার মৃত্যুর খবর আমরা মুভির প্রথমে শুনেছিলাম। যুবরাজের সাথে হাত মিলিয়েই সে তার মৃত্যুর অভিনয় করে গুপ্তভাবে যুবরাজকে মহল ও রাজ্যের খবরাখবর দিচ্ছেন। এদিকে লংজং জানায় এই বিষ যুবরাজকে মদের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এরপরে লিউপেচুন বিষ কে দিয়েছে সেই অপরাধীকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। প্রথমেই সন্দেহ করে প্রধানমন্ত্রীর আত্মীয় জোসেনকে। জোসেনকে ধরার জন্য তার বাড়িতে গেলে জোসেন জানায় সে যুবরাজকে বিষ দেয়নি, কিন্তু লিউ তো কারো কথাই মানতে রাজি না। লিউপেচুন জোসেনকে বন্দী বানিয়ে নিয়ে যায়। এদিকে লংজং নতুন ওষুধ বানিয়ে মেয়েদের কাছে বিক্রি করার চেষ্টা করতে থাকে। এর মধ্যেই লিউপেচুন তার ফোলা চোখ নিয়ে লংজং এর কাছে এসে বলে তাড়াতাড়ি আমার চোখ ঠিক করে দাও। লংজং ও তার ওষুধের মাধ্যমে চোখে লেপ দিয়ে চোখ ঠিক করে দেয়। এর বিনিময়ে 700 রূপার মুদ্রাও নিয়ে নেয়। এক সিপাহী এসে খবর দেয় জোসেনের ঘরে গোল্ডস্টোন বিষ পাওয়া গেছে। লংজং এর সহকারী আবারও জিজ্ঞাসা করে যুবরাজকে কি গোল্ডস্টোন বিষ দেওয়া হয়েছে। তখন লংজং জানায় গোল্ডস্টোন বিষ যারাই খেয়েছে সবাই মারা গেছে, কিন্তু যুবরাজ এখনো বেঁচে আছে, তার মানে তাকে গোল্ডস্টোন বিষ দেওয়া হয়নি। এর মধ্যেই যুবরাজ লংজং এর সাথে দেখা করার জন্য আসে আর বলে যে বিষ দিয়েছে তাকে খুঁজে বের করো। লংজং প্রথমে এ দায়িত্ব নিতে অস্বীকার করলেও পরে 50,000 মুদ্রা চায় আর নগদে 5,000 নেয়। এরপরে লিউপেচুনকে রাজকনিকার ভাই ও মিস্টার হু মিলে জানায় জোসেনের শাস্তি হয়নি, তাকে ছেড়ে দেওয়া হবে। তাই লিউপেচুন আবারও তদন্তে নেমে পড়ে অপরাধীকে ধরার জন্য। আর এইদিকে লংজং গোপনে গোপনে তদন্ত শুরু করে দেয়। যুবরাজকে যে মদশালা থেকে বিষ দেওয়া হয়েছে লংজং সেখানে গিয়ে তদন্ত করা শুরু করে। তখনই সৈন্য নিয়ে হাজির হয় লিউপেচুন মদশালার মালিককে গ্রেপ্তার করার জন্য, কিন্তু লোকটি তার ক্যারাটি স্কিল দিয়ে সবার চোখে ফাঁকি দিয়ে লিউপেচুনের দিকে এক নাম করা ও বিপজ্জনক অস্ত্র চোখের দিকে নিশানা করে মারে, যা লংজং ধরে ফেলে লিউপেচুনের চোখকে রক্ষা করে। আর অস্ত্রটা ধরার পর এই অস্ত্র বানানোর মালিকের ইতিহাস লিউপেচুনকে শোনায়। এরপরই লিউপেচুন লং এর বুদ্ধি দেখে তার উপর ইমপ্রেস হয়ে লংজংকে একসাথে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু লংজং এই প্রস্তাব ফিরিয়ে দেয়। লিউপেচুন লংজংকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। এরপরই লংজং যায় জেলে জোসেন কয়েদিকে জিজ্ঞাসাবাদ করার জন্য। নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে জোসেন থেকে তথ্য জানার জন্য তার সম্পর্কে কিছু উল্টাপাল্টা কথা বলে। চলে যাওয়ার সময় জোসেন মুখ খুলে সে বলে সে যুবরাজকে বিষ দেয়নি। একথা বলতে বলতে তার মৃত্যু হয়, কিন্তু তার হঠাৎ করে মরে যাওয়ায় লিউপেচুন মনে করে লংজংই তাকে হত্যা করেছে। এর
জন্য লং এর সাথে মারামারি করতে থাকে। আর আমরা প্রথমেই দেখেছি লংজং এর ফাইটিং স্কিল খুব ভালো। সে লিউফুচুন সহ সিপাহীদের সাথে ফাইট করে বের হয়ে যায়। লিউ লংজং এর ঘরে যায় তাকে ধরার জন্য, কিন্তু লং তার ফাইটিং টেকনিক ইউজ করে লিউকে এক জায়গায় ফ্রিজ করে আটকে রেখে তার কাজে বেরিয়ে যায়। আর তার সহকারী এসে দরজা বন্ধ করে দিয়ে যায়। লং যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, অতর্কিত কিছু মুখোশ পরা লোক তার উপর আক্রমণ করে। লং বুদ্ধি করে তাদের থেকে পালায়। এদিকে লিউফুচনকে লং এর সহকারী এসে কিছু খাবার দিয়ে যায়। আর লিউফুচন ততক্ষণে লং এর বেঁধে রাখা ফ্রিজিং টেকনিক থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। কিছু খাবার খেয়েই বেরিয়ে পড়ে যুবরাজকে যে বিষ দিয়েছে তাকে খুঁজে বের করতে। লিউফুচন গোপনে তদন্ত করার জন্য প্রধানমন্ত্রীর লাইব্রেরিতে গিয়ে পৌঁছায়। সেখানে দেখে বিভিন্ন রকমের বিষ বানানোর বই ও একটি মানচিত্র। এর মধ্যেই প্রধানমন্ত্রীর লোকেরা লিউফুচনকে আটকে ফেলে। প্রধানমন্ত্রী এসে বলে, তুমি আমার ঘরে আগুন কেন লাগিয়েছো? লিউফুচন বলে, আমি আগুন লাগাইনি, কিন্তু আপনার ঘরে হাজার রকমের বিষ তৈরি করার বই কেন? এর সাথে দেশের সাথে বিদ্রোহ করার জন্য মানচিত্রও পাওয়া গেছে। মন্ত্রী বলে, তোমার এসব বিষয়ে ভাবার দরকার নেই, আর সিপাহীদের হুকুম দেয় লিউফুচনকে গ্রেফতার করার জন্য। এর মধ্যে লং এসে সবাইকে অজ্ঞান করার গ্যাস ছড়িয়ে দিয়ে লিউফুচনকে বাঁচায়। আর এ খবর এক সিপাহী যুবরাজকে জানালে যুবরাজ বলে, আসল খেলা তো এবার শুরু হতে চলেছে। লং এর উপর আক্রমণ হওয়ায় সে হাতে আঘাত পায়, তাই লিউফুচন হাতে কাপড় বেঁধে দেয় এবং জানায় প্রধানমন্ত্রীর বাসা থেকে একটি নকশা পায়, যা দেখে লং বুঝতে পারে প্রধানমন্ত্রী বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু লিউফুচন বলে, মহারাজা তো প্রমাণ চাইবে, তাই লং বলে এই নকশাটা দেখিয়ে দিলেই মহারাজা বুঝবে। এরপরে দেখি মহারাজার স্ত্রী রাজকনিকা রাজসভায় উপস্থিত হয়। তাকে সবাই সাদরে সম্মান জানায় ও একটি বাক্স রাজা উপহার দেন। এর মধ্যে লিউফুচন এসে খবর দেয়, আসল অপরাধীকে ধরতে পেরেছি, সে হলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সম্পূর্ণ অস্বীকার করে এ কাজ সে করেনি, কিন্তু লিউফুচন প্রধানমন্ত্রীর বাসা থেকে পাওয়া বিষের বই ও বিদ্রোহের পরিকল্পনা করার নকশা দেখালে প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তাকে পাঠানো হয় কালকুঠুরে। এরপরই লিউফুচনকে যুবরাজ জিজ্ঞাসা করে সে সুস্থ আছে কিনা এবং ঘরে নিয়ে ক্ষতস্থানে কাপড় বেঁধে দেয়। এর সাথে যুবরাজের চোখে দেখি লিউফুচনকে তার ভালো লেগে গেছে। লিউফুচন যায় লংজং এর কাছে খবর দিতে প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু লং বলে প্রধানমন্ত্রী যুবরাজকে বিষ দেয়নি, কিন্তু এর মাধ্যমে মহারাজা, রাজকনিকা ও যুবরাজের মনে কি চলছে তা বুঝতে পারবো। লিউফুচন লংকে তার ভালোবাসার কথা জানায়। সে বলে, এ জগতে অনেক মানুষ আছে, কিন্তু আমার চোখ শুধু তোমাকেই খুঁজে। এর মানে কি? লং লিউফুচনের দিকে নজরে তাকিয়ে থাকে আর জিজ্ঞেস করে, এ কথা তোমাকে কে বলেছে? কিন্তু লিউফুচন এর মানে জানতে চায়। এর মধ্যে লং এর সহকারী এসে খবর দেয় তার ভাই তার সাথে দেখা করার জন্য এসেছে। লং বলে, তাকে বলো আমি বাড়ি নেই। এই কথা বলার সাথে সাথেই তার বোকা ভাই ঘরে ঢুকে লংকে জানায় বাবা তাকে দেখা করার জন্য বলেছে। লং যাবে না বলে অস্বীকার করলো। কিছুক্ষণ পরেই বাবার সাথে দেখা করার জন্য চলে যায়। বাবা বাড়ির ভিতরে ঢুকতে বললে সে বলে, এই বাড়ি থেকে তাকে একদিন বের করে দেওয়া হয়েছে, তাই এই বাড়ি তার না। তার বাবা বলে, প্রধানমন্ত্রী যুবরাজকে বিষ দেয়নি, যে বিষ দিয়েছে তাকে তুমি খুঁজে বের করো, তা না হলে মহারাজা আমাকে কম বেতন দিবেন। লিউফুচন কারাগারে গিয়ে দেখে পুরো কারাগারের কক্ষে বিষাক্ত পোকার আস্তানা। এর মধ্যে থেকে একটি পোকা বাক্সে ভরে লং এর কাছে নিয়ে আসে। লং পোকা দেখে বলে, এই পোকা মহারানী রাজকনিকার গ্রামের বাড়িতে পাওয়া যায়, যা মানুষের শরীরের ভিতরে ঢুকালে এর কামড়ে মানুষ মারা যায়। তারা দুজনে যখন এই বিষয়ে কথা বলছিল, তখন রাজকনিকার দাসী লোকস্তনার টেবিলের নিচে লুকিয়ে তাদের দুজনের কথা শুনছিল। কিন্তু লং বুঝে যায় ঘরে কেউ আছে। তখনই লোকস্তনার তাদের দুজনের সাথেই ফাইট করা শুরু করে। লং এক পর্যায়ে লোকস্তনারের মুখোশ খুলে ফেলে, আর তারা বুঝতে পারে এই কাজের পিছনে হয়তো রাজকনিকার হাত রয়েছে। আর এইদিকে প্রথম যুবরাজকে কিলো 30 নামের এক সৈনিক এসে খবর দেয় লোকসোনার ধরা পড়েছে। তাই যুবরাজ হুকুম দেয়, এখনই কিছু সেনাবাহিনী নিয়ে লোকসোনারকে বাঁচাও। এর থেকে আমরা বুঝতে পারি লোকসোনার রাজকনিকার লোক নয়, সে প্রথম যুবরাজের কথায় এ কাজ করছে। লোকসোনারকে কারাগারে বন্দী করে লিউ জিজ্ঞাসাবাদ করতে থাকে সে কার হয়ে কাজ করছে, কিন্তু সে এই বিষয়ে কিছুই বলে না। উল্টো স্বীকার করে সেই দ্বিতীয় যুবরাজকে বিষ দিয়েছে, তাকে শাস্তি দেওয়া হোক, সেই আসল অপরাধী। লং বুঝতে পারে সে মিথ্যা কথা বলছে, তাই সবাইকে কারাগার থেকে বের করে দিয়ে একা কথা বলার চেষ্টা করে লোকসোনারের সাথে। লং মনোরোগ বিশেষজ্ঞের মতো করে এক
একটা ঝুনঝুনি বাজায়। এতে লোকসোনার চুপ হয়ে যায় আর লংও বেরিয়ে আসে। লিউকে জানায় ওই মেয়েটা খুন করেনি, কারাগারের যে পোকা আছে তার কামড়ে বশ হয়ে আছে। লিউ লংকে জিজ্ঞাসা করে এখন কি করব। লং লিউকে বলে চলো আমার সাথে। সে মহারাজার সাথে কথা বলতে যায়। লিউ ফেচুন বলে লোকসোনার রাজকনিকার লোক। তখন লং বলে মহারাজা, রাজ্যের আইন সবার জন্য সমান হওয়া উচিত, সে রাজা বা মন্ত্রী যেই হোক। কিন্তু মহারাজা বলে আমি রাজা, আমি আইন। একথা বলেই সৈনিককে আদেশ দেয় লংজংকে কালকুঠুরিতে বন্দী করা হোক। মন্ত্রীর পাশের ঘরেই রাখা হয় লংজংকে। লিউফুচুন তাড়াতাড়ি দ্বিতীয় যুবরাজের কাছে যায় লংজংকে ছাড়ানোর জন্য। যুবরাজও বাবাকে অনুরোধ করে লংজংকে যেন ছেড়ে দেয়, কিন্তু রাজা বলে ও কাউকে সম্মান করে না, কিছুদিনের জন্য কারাগারে থাকুক। লিউফুচুন কারাগারে যায় লং এর সাথে দেখা করার জন্য। লং লিউফুচুনকে বলে মহারাজের কাছে তাকে ছাড়ানোর জন্য একটি আবেদনপত্র লিখতে। তাই লিউফুচুন আবেদনপত্র নিয়ে যায় মহারাজের সাথে দেখা করার জন্য। মহারাজা লিউফুচুনকে জিজ্ঞাসা করে লোকসোনার কি আসল অপরাধী। লিউফুচুন জানায় সেই আসল অপরাধী। তাই মহারাজা আদেশ দেয় লোকসোনারকে ফাঁসি দেওয়া হোক। রানী কণিকার ব্যাপারে যুবরাজকে বিষ দেওয়া নিয়ে যেহেতু কথা উঠেছে, তাই মহারাজা রানী কণিকাকে জিজ্ঞাসা করতে যায় সে যুবরাজকে বিষ দিয়েছে কিনা। রানী কণিকা সবকিছু অস্বীকার করে, সে এই কাজ করেনি, তাকে কেউ ফাঁসাতে চাইছে। সে যেহেতু এই কাজ করেনি, তাই সবার সামনে যুবরাজের কাছে যাতে ক্ষমা চায় এই আদেশ দিয়ে যায়। রাজকনিকাও মহারাজের কথা মেনে নেয়। সে সবার সামনে যুবরাজের কাছে ক্ষমা চাইবে। কাল সকালে যেহেতু যুবরাজের কাছে ক্ষমা চাইতে হবে, তাই রাতে কণিকা যায় যুবরাজের কক্ষে। সে কক্ষে গিয়ে নিজের কাপড় খুলতে থাকে। যুবরাজ মা বলে সম্বোধন করে, এরকম করার জন্য নিষেধ করে। কণিকা বলে বাইরে গুজব রটে গেছে যে আমি তোমাকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছি, তাই কাল ভরা সবার সামনে তোমার কাছে ক্ষমা চাওয়ার হুকুম দিয়েছে রাজা। তাই কণিকা বলে আমি চাই কাল ভরা সবাই আপনি আমার প্রশংসা করবেন। আমি কি বলছি আপনি কি বুঝতে পারছেন? যুবরাজ বলে হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনি যান। সবার সামনে যুবরাজকে রাজকার্য ও সিংহাসনের দায়িত্ব দেওয়া হয়। আর যুবরাজের বিষ দেওয়ার আসল অপরাধীকে ধরা হয়েছে, সে রাজকনিকার দাসী লোকসোনার। তাই যুবরাজের কাছে কণিকা নিচু হয়ে ক্ষমা চায়। কিন্তু যুবরাজ কণিকাকে এ কাজের জন্য দোষারোপ না করে উল্টো রাজকনিকা ও প্রধানমন্ত্রীকে এ কাজের জন্য দোষারোপ করতে নিষেধ করেন। যুবরাজের মুখে এমন মহানুভবতার কথা শুনে মহারাজা যুবরাজের খুব প্রশংসা করেন এবং লংজংকে মুক্ত করে দেন এবং প্রধানমন্ত্রীকে বনবাসে পাঠিয়ে দেন। এরপরই লোকসোনারকে সবার সামনে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হয়। লিউফুচুন লোকসোনারকে আবারও জিজ্ঞাসা করে তুমি কার হয়ে কাজ করছো, তার জন্য মরা কি ঠিক হচ্ছে? লোকসোনার বলে তুমি এসব বুঝবে না। আর একটা কথা বলে পৃথিবীতে অনেক লোক আছে, কিন্তু আমার চোখ শুধু তোমাকেই খুঁজে। একথা বলি উপরের দিকে রানী কণিকার দিকে তাকিয়ে থাকে। কণিকাও তাদের দুজনকে কথা বলতে দেখে নিচে নেমে আসে। লিউফুচুন কণিকাকে বলে সত্য কথা স্বীকার করুন, তা না হলে কথা বলার জন্য কেউ জীবিত থাকবে না। কণিকা লিউফুচুনকে বলে মহারাজা যা বলে তাই সত্য, বাকি সবকিছু মিথ্যা। লোকসোনারের গলা কাটার সময় কয়েকজন সিপাহী এসে সবার সাথে মারামারি করে লোকসোনারকে বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে লং যায় দ্বিতীয় যুবরাজের সাথে দেখা করতে। লং বলে অনেকদিন হলো তরোয়াল নিয়ে ফাইট করি না, চলো দুজনে একসাথে তরোয়ালবাজি করি, আমি জিতলে আমার প্রশ্নের উত্তর দিবে। যুবরাজ বলে যদি হেরে যাও? লং বলে আমি কখনোই হারবো না। দুজনেই ফাইট করতে থাকে। ওইদিকে লোকসোনারকে বাঁচানোর জন্য সিপাহীরা রাজার সৈন্য ও লিউফুচুনের সাথে মারামারি করতে থাকে। এক পর্যায়ে লোকসোনার প্রিন্স সিং এর নামে নিজের পেটে নিজেই তরোয়াল ঢুকিয়ে মরে যায়। ওইদিকে লং ও যুবরাজের মধ্যে মারামারির এক পর্যায়ে যুবরাজ হেরে যায়। তাই যুবরাজ লংকে বলে কি জানতে চাও? লং বলে আপনি নিজেই নিজেকে বিষ দিয়েছেন। তখন যুবরাজ বলে লং তুমি জানো না পরিবারের ও কাছের মানুষেরা পদ পাওয়ার জন্য কি কি খারাপ কাজ করে, এসব করার কারণে এখনো আমি তান বংশের উত্তরাধিকারী। লং বলে এসব কথা আমি জানতে পেরেছি, এখন কি আমাকে মেরে ফেলবেন? তখন যুবরাজ লং এর ঘাড়ে তরোয়াল রাখে। সেই সময় লিউফুচুন এসে লং এর ঘাড় থেকে তরোয়াল সরিয়ে যুবরাজকে বলে এসব আপনার চক্রান্ত ছিল, লোকসোনার আপনারই লোক ছিল, কি করে এসব করলেন? তখন লং বলে আপনি সারা জীবন বন্ধুহারা হয়েই থাকবেন। এ বলেই তারা দুজনেই বেরিয়ে যায়। পরের দিন লিউফুচুন আসে যুবরাজের সাথে কথা বলতে। তখন লিউফুচুন বলে এই পৃথিবীতে অনেক লোক আছে, কিন্তু আমার চোখ শুধু তোমাকেই খোঁজে। এ কথা লোকসোনার আমাকে আর কত মেয়েকে বলেছেন। তখন যুবরাজ বলে লোকসোনারকে এ কথা আমার দাদা বলেছেন, আমি এ কথা শুধু তোমাকে বলেছি। আর আমি যদি এ পরিকল্পনা করে সফল না হতাম, তবে কণিকা আর প্রধানমন্ত্রীকে আমাকে বাঁচতে দিতেন। মা মারা যাওয়ার পর আমি একা হয়ে
হয়ে যাই। প্রতিটা পদক্ষেপ হিসাব করে ফেলে বড় হয়েছি। লিউফুচুন, তুমি কি আমাকে বুঝবে? এর মাধ্যমে লিউফুচুনকে তার রানী হওয়ার প্রস্তাব দিল। আমরা লিউফুচুনকেও দেখলাম, সেও যুবরাজের দিকে আগালো। ওই দিকে লং ঘোড়া নিয়ে চলেছে। লং এর বাবা প্রস্তাব দেয়, তুমি কি রাজপুত্র হবে? লং নির্দ্বিধায় এ প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে প্রথম যুবরাজের কাছে সেনাপতি লিউ খবর দেয়, জোয়ানার 13 নং খুনির মৃত্যু হয়েছে। এই খবর ছোটবেলায় আমার বাবা, মা আর চাচাকে মেরে ফেলেছে আর আমাকে পালাতে হয়েছে। সেনাপতি লিউ যুবরাজকে বলে, প্রধানমন্ত্রী কি করব? তখন যুবরাজ বলে, ওকে সিয়া প্রদেশে পাঠিয়ে দাও। ওর প্রয়োজন আমরা খুব শীঘ্রই অনুভব করব। এভাবে সবকিছু ধোঁয়াশার মধ্যে রেখে মুভি কাহিনী শেষ হয়। আমার মনে হয় এই মুভির দ্বিতীয় পার্ট আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, আর দ্বিতীয় পার্টেই সবকিছু টুইস্ট উন্মোচন হবে। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সবাই চোখ রাখুন ইরিনাস ওয়ার্ল্ডে।